হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই চাকরির জীবনে টানেলের অন্ধকারটা আমার কাছে খুব পরিচিত। ইঞ্জিনের হেডলাইটের আলোয় সেই অন্ধকার ভেদ করে এগিয়ে যাওয়াটাই আমাদের কাজ। কিন্তু আমি এমন এক টানেলের কথা জানি যেখানে অন্ধকারটা শুধু আলো নিভে গেলেই নামে না, সেখানে অন্ধকারটা জীবন্ত, সে হাঁটা চলা করে। আমার নাম প্রবীর দত্ত, বয়স 40-এর কোঠায়, ভারতীয় রেলের একজন ইঞ্জিন সহকারী বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আমার জীবনটা কেটেছে এই লোহার রাস্তার উপর, ইঞ্জিনের উত্তাপ আর হুইসেলের শব্দের মধ্যে। আমার ওস্তাদ বা লোকো পাইলট হলেন শঙ্করদা, 50 বছরের পুরনো ঝানু ড্রাইভার। তার মেজাজটা পাহাড়ের আবহাওয়ার মতোই, কখন রোদ কখন ঝড় বোঝা দেয়, কিন্তু মানুষটা খাঁটি সোনা। আমাদের ডিউটিটা ছিল পৃথিবীর অন্যতম সুন্দর কিন্তু ততটাই বিপজ্জনক এক রেলপথে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, সেই প্যাঁচানো খাঁড়া আর সরু ন্যারো গেজ লাইন। এই লাইনে গাড়ি চালানো শুধু একটা চাকরি নয়, এটা একটা শিল্প। এই গল্পটা গত শীতের। আমরা সেদিন বিকেলের শেষ টয় ট্রেনটা নিয়ে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিলাম। ট্রেনটা ছিল ট্যুরিস্টে ভর্তি, তাদের হাসি ঠাট্টা, ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে পরিবেশটা ছিল বেশ আনন্দের। আমরা যখন ঘুম স্টেশন পেরিয়ে দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি তখন প্রায় সন্ধে হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় তখন দিনের শেষ আলোটুকু লেগে আছে, আর চারপাশটা ধীরে ধীরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। আমাদের সামনে ছিল অ্যাগানি টানেল, প্রায় 8 কিলোমিটার লম্বা একটা অর্ধচন্দ্রাকৃতি পুরনো টানেল, ব্রিটিশ আমলে তৈরি। টানেলটার নামটা শুনেই বুঝতে পারছেন এর সাথে কোনো একটা কষ্টের ইতিহাস জড়িয়ে আছে। আমরা যখন টানেলটার মুখে এসে পৌঁছেছি তখন শঙ্করদা একবার আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হেসেছিল। বলেছিল, প্রবীর, চোখ কান খোলা রাখিস, এই টানেলটা ভালো জায়গা নয়। আমি তার কথায় তেমন গুরুত্ব দিইনি। আমাদের ছোট্ট নীল রঙের ইঞ্জিনটা একটা দীর্ঘ হুইসেল বাজিয়ে সেই অন্ধকার গহ্বরের মধ্যে প্রবেশ করল। টানেলের ভেতরে ছিল নিকষ কালো অন্ধকার, শুধু আমাদের ইঞ্জিনের হেডলাইটের আলোয় সামনের কিছুটা ভেজা শ্যাওলা ধরা দেওয়াল দেখা যাচ্ছিল। আমরা যখন টানেলের প্রায় মাঝখানে এসে পৌঁছেছি তখন হঠাৎ করেই একটা তীব্র ঝাঁকুনি দিয়ে আমাদের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। শঙ্করদা অনেক চেষ্টা করল ইঞ্জিনটা আবার চালু করার, কিন্তু কোনো লাভ হল না। ইঞ্জিনটা যেন মরে গেছে। যাত্রীদের কোমাথরগুলো থেকে অধৈর্য গুঞ্জন ভেসে আসছিল। শঙ্করদা আমাকে বলল, প্রবীর, তুই একবার নেমে দেখ তো লাইনে কিছু পড়েছে কিনা। আমি একটা বড় শক্তিশালী টর্চ হাতে নিয়ে ইঞ্জিন থেকে নামলাম। টানেলের ভেতরটা ছিল বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। যাত্রীদের গুঞ্জনটাও যেন এই অন্ধকারে মিলিয়ে গেছে। আমি টর্চ ফেলে লাইনের চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। না, লাইনে কিছুই পড়েনি। আমি যখন কিছুই বুঝতে না পেরে ইঞ্জিনের দিকে ফিরে আসছি তখন হঠাৎ করেই আমি একটা শব্দ শুনতে পেলাম, খুব মৃদু কিন্তু স্পষ্ট। কারো হাঁটার শব্দ। খট খট খট, যেন কেউ খালি পায়ে পাথরের মেঝের ওপর দিয়ে খুব ধীরে ধীরে হেঁটে আসছে। শব্দটা আসছিল টানেলের গভীর অন্ধকার, অর্থাৎ আমাদের পেছনের দিক থেকে। আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। এই টানেলের মধ্যে আমাদের ট্রেন ছাড়া আর কি থাকবে? আমি কাঁপা কাঁপা হাতে টর্চের আলোটা সেদিকে ফেললাম। প্রথমে আমি কিছুই দেখতে পেলাম না, শুধু অন্ধকার। কিন্তু তারপর আমি দেখলাম বহু দূরে আমার টর্চের আলোর শেষ সীমায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ছিল লম্বা, শীর্ণকায়, তার পরনে ছিল পুরনো দিনের রেলকর্মীর মতো পোশাক। সে স্থির হয়ে আমার দিকেই তাকিয়েছিল। আমি যখন ভয়ার্ত অবিশ্বাস্য চোখে সেই ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে আছি তখন সে ধীরে ধীরে আমার দিকেই হেঁটে আসতে শুরু করল। খট খট খট, তার হাঁটার শব্দটা টানেলের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ানোর সাহস পেলাম না। আমি কোনো মতে টলতে টলতে ইঞ্জিনে ফিরে এসে দরজাটা বন্ধ করে দিলাম। আমি হাঁপাতে হাঁপাতে শঙ্করদাকে সবটা খুলে বললাম। আমার কথা শুনে শঙ্করদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ও এসে গেছে, টানেল ম্যান। টানেল ম্যান? হ্যাঁ, শঙ্করদা বলল, এই টানেলের অতৃপ্ত আত্মা, যে আজও তার শেষ ডিউটিটা করে চলেছে। আমি যখন ভাবছি এখন কি হবে, ঠিক তখনই সেই হাঁটার শব্দটা আমাদের ইঞ্জিনের দরজার বাইরে এসে থেমে গেল। আর তারপর আমরা শুনলাম দরজার ওপর কেউ যেন তার লম্বা হাড়ের মতো আঙুল দিয়ে খুব ধীরে ধীরে আঁচড় কাটছে। খস খস খস। আমি জানি না সে কি চায়।
আমি শুধু জানি আমরা এখন এক ভয়ঙ্কর অলৌকিক সত্তার সাথে এই অন্ধকার টানেলের মধ্যে আটকে পড়েছি, আর ভোরের আলো ফোটার আগেই হয়তো সে তার ডিউটি শেষ করে আমাদেরও তার সঙ্গী বানিয়ে নেবে। ইঞ্জিনের দরজায় সেই হাড় হিম করা আঁচড়ের শব্দ শুনে আমার আর শঙ্করদার অবস্থা তখন বর্ণনাতীত। আমরা দুজনেই ইঞ্জিন ককপিটের এক কোণায় একে অপরকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপছিলাম। যাত্রীদের কামরাগুলো থেকে তখন আর কোনো শব্দ আসছিল না। মনে হচ্ছিল যেন পুরো ট্রেনটাই আমাদের সাথে এই ভয়ঙ্কর নিস্তব্ধতার অংশ হয়ে গেছে। সেই খসখস শব্দটা বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করেই থেমে গেল। আমরা দুজনেই কান খাড়া করে রইলাম। কিছুক্ষণ পর আমরা আবার সেই হাঁটার শব্দটা শুনতে পেলাম, কিন্তু এবার আর সেটা দরজার বাইরে নয়। খট 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 শব্দটা আসছিল আমাদের ইঞ্জিনের ছাদের ওপর থেকে, যেন কেউ আমাদের ছাদের ওপর দিয়ে খুব ধীরে ধীরে পায়চারি করছে। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ভয়ে ফেটে যাবে। শঙ্করদা আমার কানে কানে ফিসফিস করে বলল, প্রবীর, ভয় পাস না, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ও শুধু ওর উপস্থিতি জানান দেয়। কিন্তু তার নিজের গলার স্বরটাই ভয়ে কাঁপছিল। ছাদের ওপরে সেই হাঁটার শব্দটা ইঞ্জিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কয়েকবার পায়চারি করল, তারপর সেটাও থেমে গেল। আমরা ভাবলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু আমরা ভুল ছিলাম। এবার আমরা শব্দটা শুনলাম ইঞ্জিনের নিচে থেকে। আমাদের পায়ের নিচে লোহার মেঝের ওপার থেকে কেউ যেন হাতুড়ি দিয়ে খুব মৃদু কিন্তু ছন্দবদ্ধভাবে ঘা মারছে। ঠুক ঠুক ঠুক, যেন কেউ লাইন পরীক্ষা করছে বা ইঞ্জিনের চাকা। আমি আর সহ্য করতে পারলাম না। আমি প্রায় চিৎকার করে উঠলাম, কে কে তুমি, কি চাও আমাদের কাছে? আমার চিৎকারের কোনো উত্তর এলো না, শুধু সেই ঠুক ঠুক শব্দটা আরও দ্রুত, আরও জোরে হতে লাগল। শঙ্করদা আমার মুখটা চেপে ধরে বলল, চুপ কর প্রবীর, ওকে উস্কে দিস না, ও রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ও কে শঙ্করদা? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কি এর ইতিহাস? শঙ্করদা একটা দীর্ঘশ্বাস ফেলে তার কাহিনী বলতে শুরু করল। আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগের কথা। সে বলল, তখন এই টানেলটা রক্ষণাবেক্ষণের জন্য একজন রেলকর্মী নিযুক্ত ছিলেন। নাম তার রাম সিং। তার কাজ ছিল প্রতিদিন রাতে যখন সব ট্রেন চলে যেত তখন এই টানেলের ভেতরটা হেঁটে হেঁটে পরীক্ষা করা, লাইনে কোনো ফাটল আছে কিনা, দেওয়াল থেকে কোনো পাথর খসে পড়ছে কিনা, এইসব। রাম সিং ছিলেন খুব সৎ আর দায়িত্ববান কর্মী। তার কাছে এই টানেলটা ছিল তার নিজের সন্তানের মতো। একদিন রাতে শঙ্করদার গলাটা ধরে এলো। এক ভয়ঙ্কর বর্ষার রাতে পাহাড়ে ধস নামে। একটা বড় পাথরের চাই টানেলের ঠিক মাঝখানে লাইনের ওপর এসে পড়ে। রাম সিং তখন টানেলের ভেতরেই ছিল। সে বুঝতে পারে যে একটু পরেই দার্জিলিং মেল এই টানেলের মধ্যে দিয়ে তীব্র গতিতে ছুটে আসবে। সে যদি ট্রেনটাকে না থামায় তাহলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাবে, শত শত মানুষের প্রাণ চলে যাবে। তার কাছে কোনো ওয়াকি টকি বা ফোন ছিল না। সে তখন তার হাতের লণ্ঠনটা নিয়ে টানেলের মুখের দিকে দৌড়াতে শুরু করে। সে ভেবেছিল সে ট্রেনের ড্রাইভারকে কোনোভাবে সাবধান করতে পারবে, কিন্তু সে পারেনি। শঙ্করদা চোখ মুছল। ট্রেনটা টানেলে ঢোকার ঠিক আগের মুহূর্তে সে পা পিছলে লাইনের উপর পড়ে যায়, আর সেই ট্রেনের চাকার নিচেই তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু শঙ্করদার চোখে একটা অদ্ভুত শ্রদ্ধার ছাপ ফুটে উঠল। তার সেই আত্মবলিদান ব্যর্থ হয়নি। তার হাতের লণ্ঠনটা ছিটকে গিয়ে লাইনের পাশে জ্বলছিল, আর সেই লাল আলোর সংকেত দেখেই ট্রেনের ড্রাইভার এমার্জেন্সি ব্রেক কষে। ট্রেনটা সেই পাথরের চাইটাতে ধাক্কা মারার ঠিক আগেই থেমে যায়। বেঁচে যায় শত শত মানুষের প্রাণ। সেই থেকেই শঙ্করদা বলল, রাম সিংয়ের আত্মা এই টানেলে আটকে আছে। সে মারা গেছে, কিন্তু তার ডিউটি এখনো শেষ হয়নি। সে আজও প্রতি রাতে তার সেই শেষ টহলটা দেয়। সে আজও তার অদৃশ্য হাতুড়ি দিয়ে লাইন পরীক্ষা করে। সে আজও তার লণ্ঠন হাতে এই টানেলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে বেড়ায়। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার বুকের ভেতরটা ভয়ের বদলে এক গভীর করুণা আর শ্রদ্ধায় ভরে উঠল। তাহলে তাহলে টানেলম্যান কোনো অশুভ আত্মা নয়, সে একজন বীর, একজন রক্ষাকর্তা। আমি বললাম, কিন্তু কিন্তু সে আমাদের ভয় দেখাচ্ছে কেন? ও ভয় দেখাচ্ছে না প্রবীর, শঙ্করদা বলল। ও শুধু ওর কাজটা করছে। ও হয়তো আমাদের ইঞ্জিনটাকেও পরীক্ষা করে দেখছে। ও নিশ্চিত হতে চাইছে যে আমরা নিরাপদে এই টানেলটা পার হতে পারব। আমি যখন এই সব ভাবছি তখন আমাদের পায়ের নিচের সেই ঠোক ঠোক শব্দটা থেমে গেল, আর সাথে সাথেই আমাদের ইঞ্জিনের হেডলাইট দুটো দপ করে নিজে থেকেই জ্বলে উঠল, আর ইঞ্জিনটাও একটা মৃদু ঘর ঘর শব্দ করে স্টার্ট হয়ে গেল। আমি আর শঙ্করদা দুজনেই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম। আমরা জানি এটা কে করেছে। শঙ্করদা আর এক মুহূর্তও দেরি করল না। সে গিয়ার বদলে হুইসেল বাজিয়ে ট্রেনটা আবার চালাতে শুরু করল। আমরা যখন ধীরে ধীরে টানেলের শেষ প্রান্তের দিকে এগোচ্ছি তখন আমি শেষবারের মতো টর্চের আলোটা ফেলে পেছনের অন্ধকারের দিকে তাকালাম। আমি দেখলাম বহু দূরে
সেই লম্বা শীর্ণকায় ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে। রাম সিং। আজ তার হাতে কোনো হাতুড়ি বা যন্ত্র নেই, তার হাতে ধরা একটা পুরনো দিনের লাল আলোর লণ্ঠন। সে তার আরেক হাতটা তুলে আমাদের বিদায় জানাচ্ছে, যেন সে বলছে, যাও, তোমাদের পথ নিরাপদ। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি যখন ভাবছি হয়তো আমাদের বিপদ কেটে গেছে, তখন শঙ্করদা হঠাৎ করেই আবার এমার্জেন্সি ব্রেকটা কষল। ট্রেনটা একটা তীব্র ঝাঁকুনি দিয়ে টানেলের গেটে ঠিক আগেই থেমে গেল। আমি চমকে উঠে বললাম, কি হলো শঙ্করদা? শঙ্করদা ভয়ে আতঙ্কে তার কাঁপা কাঁপা আঙুলটা দিয়ে সামনের দিকে দেখালো। আমি সামনের দিকে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। টানেলের ঠিক বাইরে লাইনের ওপর ঘন কুয়াশার মধ্যে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু ওটা কোনো সাধারণ ট্রেন নয়, ওটা ছিল একটা পুরনো ব্রিটিশ আমলের বাষ্পচালিত ইঞ্জিন, আর তার চিমনি থেকে কালো ধোঁয়ার বদলে বেরিয়ে আসছিল একরাশ সাদা ধোঁয়াশা মানুষের মতো আকৃতি। আমি বুঝতে পারছিলাম রাম সিংয়ের গল্পটা হয়তো শেষ হয়েছে, কিন্তু এই টানেলের বুকে আরও কোনো এক ভয়ঙ্কর পুরনো রহস্য হয়তো সবে শুরু হতে চলেছে। টানেলের মুখে দাঁড়ানো সেই ভুতুরে বাষ্পচালিত ইঞ্জিনটা দেখে আমার আর শঙ্করদার অবস্থা তখন বর্ণনাতীত। আমরা যেন এক ভয়ঙ্কর চোরাবালি থেকে উঠে আরেক গভীর চোরাবালিতে এসে পড়েছি। ইঞ্জিনের চিমনি থেকে বেরিয়ে আসা সেই সাদা ধোঁয়াশা মানুষের মতো আকৃতিগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছিল আর একটা অদ্ভুত করুণ সুরে বিলাপ করছিল। তাদের সেই সম্মিলিত কান্নার শব্দে টানেলের ভেতরের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠেছিল। শঙ্করদা ভয়ে প্রায় জ্ঞান হারানোর উপক্রম। সে ফিসফিস করে বলল, এ আবার কি প্রবীর? এ তো ঘোষ ট্রেন। আমি রেলের পুরনো দিনের কর্মীদের মুখে এই ঘোষ ট্রেনের কথা শুনেছি। কিংবদন্তি অনুযায়ী ব্রিটিশ আমলে এই দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় এমন অনেক দুর্ঘটনা ঘটত যার কোনো রেকর্ড থাকত না। অনেক সময় পুরো একটা ট্রেন তার যাত্রী সমেত খাদে পড়ে হারিয়ে যেত, আর সেই সব হতভাগ্য ট্রেনের আত্মাই নাকি আজও মাঝে মাঝে এই পাহাড়ি রাস্তায় ফিরে আসে তাদের সেই অসমাপ্ত শেষ যাত্রার জন্য। কিন্তু আজ এই টানেলের মুখে এভাবে পথ আটকে আমরা যখন কিছুই বুঝতে না পেরে হতভম্ব হয়ে বসে আছি, তখন আমাদের ইঞ্জিনের কেবিনের ভেতরটা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর আমি আমার কাঁধের ওপর একটা বরফ শীতল হাতের স্পর্শ অনুভব করলাম। আমি চমকে উঠে পাশে তাকালাম, দেখলাম আমার আর শঙ্করদার মাঝখানে সেই লম্বা শীর্ণকায় ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে। রাম সিং। সে ফিরে এসেছে। তার ছায়াময় কিন্তু দৃঢ় আঙুলটা দিয়ে সে সেই ভুতুরে ট্রেনটার দিকে দেখালো। আমি তার চোখের জায়গায় থাকা দুটো শূন্য কোটরের দিকে তাকিয়ে যেন তার মনের কথাটাই পড়তে পারলাম। সে যেন বলছে, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি। কিন্তু ওটা কোনো সাধারণ ঘোষ ট্রেন নয়, ওর মধ্যে যা আছে তা অনেক বেশি ভয়ঙ্কর। ঠিক তখনই সেই বাষ্পচালিত ইঞ্জিনটা একটা তীব্র কর্কশ পুরনো দিনের হুইসেল বাজালো, আর তার সাথে সাথেই তার পেছনের কামরাগুলোর দরজাগুলো ধড়াস ধড়াস করে খুলে যেতে লাগল। আমরা দেখলাম কামরাগুলো খালি নয়, ভেতরে বসে আছে শত শত ছায়ামূর্তি। তাদের পরনে পুরনো দিনের সাহেব ম্যামদের মতো পোশাক, কিন্তু তাদের হাবভাব কোনো সাধারণ প্রেতাত্মার মতো ছিল না। তাদের চোখগুলো জ্বলছিল লাল আলোয়, আর তাদের মুখগুলো ছিল হিংস্র, ক্ষুধার্ত। তারা সবাই সেই খোলা দরজা দিয়ে আমাদের ট্রেনের দিকে তাকিয়েছিল, যেন একদল ক্ষুধার্ত নেকড়ে তাদের শিকারের দিকে তাকিয়ে জিভ চাটছে। রাম সিংয়ের আত্মা আমার মনের ভেতরেই আবার কথা বলে উঠল। ওরা হলো সোল ইটার বা আত্মাভক্ষক। ওরা এই টানেলের ভেতর দিয়েই দার্জিলিং শহরে প্রবেশ করতে চায়। ওরা শহরের সমস্ত মানুষের আত্মাকে শুষে খেতে চায়। আর এই টানেল, সে বলল, এটা হলো দুটো জগতের মাঝের একটা দরজা, একটা গেটওয়ে। আর আমি হলামের দ্বার রক্ষিক। আমার কাজ হলো ওদেরকে এই টানেলের ভেতরেই আটকে রাখা। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেল। রাম সিং শুধু একজন সাধারণ রেলকর্মী ছিল না, সে ছিল এক অলৌকিক যোদ্ধা। কিন্তু আজ তার কণ্ঠস্বরে ছিল উদ্বেগ। আজ ওদের শক্তি অনেক বেশি। আজ অমাবস্যার রাত। আমি একা হয়তো ওদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। আমার তোমাদের সাহায্য দরকার। সাহায্য? আমি বললাম, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমরা তো সাধারণ মানুষ। তোমাদের কাছে যা আছে তা আমার কাছে নেই, সে বলল। তোমাদের কাছে আছে জীবন, প্রাণ শক্তি, আর আছে এই আধুনিক শক্তিশালী ইঞ্জিন। তোমাদেরকে তোমাদের এই ইঞ্জিনটা নিয়ে আমার সাথে ওদের বিরুদ্ধে লড়তে হবে। আমি আর শঙ্করদা দুজনেই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম। একটা ট্রেনের ইঞ্জিন নিয়ে আরেকটা ভুতুরে ট্রেনের সাথে লড়াই, এ তো কোনো সিনেমার গল্পের মতো শোনাচ্ছে। কিন্তু আমরা জানি এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব, এক ভয়ঙ্কর শীতল বাস্তব। শঙ্করদা, যিনি একটু আগেও ভয়ে কাঁপছিলেন, তিনি এখন সোজা হয়ে বসলেন। তার চোখে ভয় নয়, ফুটে উঠল এক অদ্ভুত সৈনিকের মতো দৃঢ়তা। তিনি বললেন, ঠিক আছে, আমরা রাজি। বলুন ঠাকুর,
মানে রামসিংজি, আমাদের কি করতে হবে? রামসিং বলল, ওদের দুর্বলতা হলো আলো আর শব্দ। তোমাদের ইঞ্জিনের হেডলাইট দুটোকে হাই বিমে ওদের চোখের দিকে তাক করে রাখতে হবে, আর তোমাদের হুইসেলটা একটানা বাজিয়ে যেতে হবে। আর আমি, সে বলল, আমি যাব ওদের ইঞ্জিনের ভেতরে, আমি ওদের চালককে আটকানোর চেষ্টা করব। এই বলে রামসিংয়ের ছায়ামূর্তিটা আমাদের ইঞ্জিন থেকে বেরিয়ে বাতাসের মতো সেই ভুতুরে ট্রেনটার দিকে এগিয়ে গেল। শঙ্করদাও আর দেরি করল না, সে আমাদের ইঞ্জিনের হেডলাইট দুটোকে হাই বিমে জ্বালিয়ে দিল। দুটো শক্তিশালী আলোর স্রোত সেই আত্মাভক্ষকদের চোখের ওপর গিয়ে পড়ল। তারা যন্ত্রণায় চিৎকার করে উঠল। শঙ্করদা তারপর হুইসেলের চেনটা ধরে একটানা বাজাতে শুরু করল। আমাদের টয় ট্রেনের ছোট্ট কিন্তু তীব্র হুইসেলের শব্দ সেই টানেলের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর কান ফাটানো শব্দ তরঙ্গ তৈরি করল। আত্মাভক্ষকরা সেই শব্দ সহ্য করতে না পেরে তাদের কামরার ভেতরে ছটফট করতে লাগল। আমরা দেখলাম রামসিংয়ের ছায়ামূর্তিটা সেই বাষ্পচালিত ইঞ্জিনের কেবিনের ভেতরে ঢুকে পড়েছে। ভেতর থেকে আমরা দুটো ছায়ামূর্তির ভয়ঙ্কর লড়াইয়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা যখন ভাবছি আমরা হয়তো জিতে যাচ্ছি, ঠিক তখনই সেই ভুতুরে ট্রেনটা একটা বিকট গর্জন করে আমাদের ট্রেনের দিকেই তেড়ে আসতে শুরু করল। আমি বুঝলাম হয়তো রামসিং চালককে আটকাতে পারেনি। দুটো ট্রেন এখন মুখোমুখি সংঘর্ষের পথে। আমি জানি এই সংঘর্ষ হলে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। দুটো ট্রেন যখন একে অপরের দিকে ঝড়ের মতো তেড়ে আসছিল, তখন আমার মনে হয়েছিল আমার জীবনের শেষ কয়েক সেকেন্ড বুঝি এটাই। আমি চোখ বন্ধ করে আমার পরিবারের মুখগুলো স্মরণ করছিলাম। শঙ্করদা তখনও হুইসেলটা বাজিয়ে চলেছিল। তার মুখে ছিল এক অদ্ভুত অবিচল দৃঢ়তা। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন দুটো ইঞ্জিনের মধ্যে আর মাত্র কয়েক ফুটের ব্যবধান, তখন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। রামসিংয়ের ছায়ামূর্তিটা সেই ভুতুরে ইঞ্জিনের কেবিন থেকে ছিটকে বেরিয়ে এলো, আর তার সাথে সে টেনে বের করে আনল আরেকটা বিশাল কালো ভয়ঙ্কর ছায়ামূর্তিকে। ওটাই ছিল সেই আত্মাভক্ষকদের চালক, বা বলা ভালো তাদের রাজা। রামসিং তার সমস্ত শক্তি দিয়ে সেই শয়তানটাকে দুটো ট্রেনের মাঝখানে লাইনের ওপর আছড়ে ফেলল, আর সাথে সাথেই আমাদের ইঞ্জিনটা একটা ভয়ঙ্কর ধাতব সংঘর্ষের শব্দ করে সেই ভুতুরে ইঞ্জিনটার সাথে ধাক্কা মারল। কিন্তু তার আগেই রামসিং আর সেই শয়তানটা দুটো ইঞ্জিনের চাকার নিচে পিষে গিয়েছিল। সংঘর্ষের তীব্রতায় আমি আমার সিট থেকে ছিটকে ককপিটের দেওয়ালে গিয়ে পড়লাম। আমার মাথায় তীব্র আঘাত লাগল। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। আমার শেষ যে জিনিসটা মনে আছে সেটা হলো একটা তীব্র সাদা আলোর ঝলকানি, আর তার সাথে রামসিংয়ের একটা শান্ত বিজয়ী মুখের প্রতিচ্ছবি। তারপর সব অন্ধকার। আমি জানি না আমি কতক্ষণ ওই অবস্থায় ছিলাম। আমার যখন আবার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার মাথায় হাতে ব্যান্ডেজ। আমার পাশে আরেকটা বিছানায় শঙ্করদা শুয়েছিলেন। তার অবস্থাও আমারই মতো। একজন নার্স আমাকে দেখে ছুটে এসে বললেন, জ্ঞান ফিরেছে, ভগবানকে ধন্যবাদ। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল? আমরা এখানে কি করে এলাম? নার্সটি বললেন, আজ ভোরে আগ্নি টানেলের ভেতর থেকে আপনাদের এই ভাঙাচোরা ইঞ্জিনটা থেকে উদ্ধার করা হয়েছে। টানেলের ভেতরে ধস নেমেছিল। একটা বড় পাথরের চাই আপনাদের ইঞ্জিনের সামনে পড়েছিল। আপনারা দুজনেই অজ্ঞান ছিলেন। কিভাবে আপনারা এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তা ভেবে কেউই কুলকিনারা পাচ্ছে না। ধস? পাথরের চাই? আমি বুঝলাম রেল কর্তৃপক্ষ আসল ঘটনাটা জানতে পারেনি। তারা হয়তো ভেবেছে এটা একটা সাধারণ দুর্ঘটনা। আমি জিজ্ঞাসা করলাম, ট্রেনের বাকি যাত্রীরা, তারা সবাই ঠিক আছে তো? নার্সটি অবাক হয়ে বললেন, বাকি যাত্রী? ইঞ্জিন তো ট্রেনের বগিগুলো থেকে আলাদা হয়ে গিয়েছিল। বগিগুলো টানেলের বাইরেই সুরক্ষিত অবস্থায় ছিল। যাত্রীরা সবাই ঠিক আছে, তারা তো কিছুই জানতে পারেনি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই দিন বিকেলে রেলের বড় অফিসাররা আমাদের বয়ান নিতে এলেন। আমি আর শঙ্করদা দুজনেই মিলেই ঠিক করেছিলাম আমরা আসল ঘটনাটা কাউকে বলবো না। আমরা তাদের বললাম যে টানেলে ঢোকার পরই আমাদের ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছিল, আর তারপর ধস নামায় আমরা মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারা আমাদের কথা বিশ্বাস করল। কয়েকদিন পর আমাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। আমি আর শঙ্করদা দুজনেই ঠিক করলাম আমরা আর টয় ট্রেনের লাইনে কাজ করব না। আমরা দুজনেই ট্রান্সফার নিয়ে অন্য ডিভিশনে চলে গেলাম। আমি ভেবেছিলাম গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আমি আবার ভুলছিলাম। ঘটনাটা ঘটল এর ঠিক বছরখানেক পর। আমি তখন একটা রাতের প্যাসেঞ্জার ট্রেনের সহকারী লোকো পাইলট হিসেবে আসানসোল যাচ্ছিলাম। রাত প্রায় 2টো নাগাদ আমি যখন ইঞ্জিনের কেবিনে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম, তখন হঠাৎ করেই আমার পাশের সিটে আমি একটা আবছা ধোঁয়াশা ছায়ামূর্তিকে বসে থাকতে দেখলাম। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু আমি ভয় পেলাম না। আমি জানি ওকে, রাম সিং। সে আমার দিকে তাকিয়ে একটা শান্ত হাসি হাসল। তার হাতে ছিল সেই পুরনো লাল আলোর লণ্ঠনটা। সে কোনো কথা বলল না, সে শুধু তার হাতটা তুলে আমাকে স্যালুট করল। তারপর সে ধীরে ধীরে ভোরের প্রথম আলোর সাথে মিশে গিয়ে মিলিয়ে গেল। আমি জানি সে মুক্তি পেয়েছে, তার লড়াই শেষ হয়েছে।
সে শুধু আমাকে তার শেষ বিদায়টা জানাতে এসেছিল। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমিও তাকে মনে মনে একটা স্যালুট জানালাম। সেই দিনের পর থেকে আমি আর কোনোদিনও কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হইনি। আমার জীবনটা এখন আবার আগের মতোই শান্ত, সাধারণ। কিন্তু আমি জানি আমি আর আগের সেই প্রবীর দত্ত নেই। আমি এখন এমন এক অভিজ্ঞতার সাক্ষী যা আমাকে শিখিয়েছে যে কিছু কিছু ডিউটি মৃত্যুর পরেও শেষ হয় না। আর কিছু কিছু আত্মা শুধু ভয়ই দেখায় না, তারা রক্ষাও করে। তারা নিজেদের জীবন দিয়ে আমাদের মতো সাধারণ মানুষদের এক ভয়ঙ্কর অদৃশ্য বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়ে যায়। তারাই হল রেল লাইনের সত্যিকারের নীরব প্রহরী। রামসিংয়ের সেই শেষ বিদায়ের পর আমার জীবনটা যেন এক নতুন খাতে বইতে শুরু করেছিল। আমার মন থেকে সমস্ত ভয়, সমস্ত আতঙ্ক মুছে গিয়েছিল। আমি আমার কাজে আরও বেশি মনোযোগী হয়েছিলাম, কারণ আমি জানতাম আমার এই সাধারণ দেখতে চাকরির আড়ালে এক অমঞ্চমান দায়িত্ব লুকিয়ে আছে। আমি শুধু একটা ট্রেন চালাই না, আমি হাজার হাজার মানুষের জীবন, তাদের স্বপ্ন, তাদের ভরসাকে এক স্টেশন থেকে আর এক স্টেশনে বয়ে নিয়ে যাই। শঙ্করদাও তার নতুন ডিভিশনে ভালোই ছিলেন। আমাদের মধ্যে প্রায়ই ফোনে কথা হতো। আমরা দুজনেই আমাদের সেই ভয়ঙ্কর কিন্তু স্মরণীয় রাতের কথা আমাদের মনের গভীরে একটা গোপন অধ্যায় হিসেবে রেখে দিয়েছিলাম। দিন কেটে যাচ্ছিল। অবসরের পর আমি আমার দেশের বাড়িতে শান্তিতে আমার বাকি জীবনটা কাটাচ্ছিলাম। আমার নাতি নাতনিরা আমার খুব ভক্ত। তারা প্রায়ই আমার কাছে এসে রেলবাড়ির গল্প শুনতে চায়। আমি তাদের আমার জীবনের অনেক গল্প বলি, আমার প্রথম দিনের ডিউটির গল্প, আমার প্রথমবার পাহাড় দেখার গল্প। কিন্তু আমি তাদের কোনোদিনও আগ্নেয় টানেলের সেই রাতের গল্পটা বলিনি। আমি চাইনি তাদের মাসুম শৈশবটা কোনো ভয়ঙ্কর কালো ছায়া দিয়ে ঢেকে যাক। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। ঘটনাটা ঘটল গত বছর আমার ৭০-এর জন্মদিনের দিন। আমার ছেলে বৌমা আমার জন্য একটা বড় পার্টির আয়োজন করেছিল। অনেক লোকজন, হইচই। রাতে যখন সব অনুষ্ঠান শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি একা একা আমাদের বাড়ির পুরনো চিলেকোঠার ঘরটায় গিয়েছিলাম। ওই ঘরটা ছিল আমার ব্যক্তিগত সংগ্রহশালা। আমার চাকরির জীবনের সব পুরনো স্মৃতিচিহ্ন, আমার প্রথম ইউনিফর্ম, আমার প্রথম হুইসেল, পুরনো দিনের টাইম টেবিল সব আমি ওখানে যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি যখন আমার পুরনো ট্রাঙ্কটা খুলছি, তখন হঠাৎ করেই আমার চোখ গেল ঘরের কোনায় রাখা একটা পুরনো ধুলোমাখা জিনিসের দিকে। ওটা ছিল একটা পুরনো ব্রিটিশ আমলের রেলের লাল আলোর লণ্ঠন। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এই লণ্ঠনটা তো আমার কাছে ছিল না, তাহলে এটা এখানে এলো কি করে? আমি কাঁপা কাঁপা হাতে লণ্ঠনটা তুলে নিলাম। লণ্ঠনটা ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা, আর তার কাঁচের ওপর আমি দেখলাম ধুলোর মধ্যে কেউ যেন আঙুল দিয়ে কিছু একটা এঁকে রেখেছে। একটা ট্রেনের ছবি, একটা টয় ট্রেন, আর তার ইঞ্জিনের কেবিনে দুটো মানুষের আবঝা প্রতিকৃতি, আমি আর শঙ্করদা। আর আমাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আর একটা ছায়ামূর্তি, রাম সিং। আমার সারা শরীর ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে জমে গেল। আমি বুঝলাম রাম সিংয়ের গল্পটা হয়তো শেষ হয়েছে, কিন্তু তার স্মৃতি, তার উপস্থিতি আজও আমার সাথেই আছে। আমি যখন লণ্ঠনটা নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, তখন হঠাৎ করেই লণ্ঠনের ভেতরটা দপ করে জ্বলে উঠল। একটা মৃদু লাল আলোয় পুরো ঘরটা ভরে গেল, আর সেই আলোর মধ্যে দিয়ে আমি আমার কানের পাশে একটা পরিচিত, শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। সময় হয়েছে প্রবীর, তোমার শেষ যাত্রার সময় হয়েছে। আমি ভয় পেলাম না। আমার মুখে একটা শান্ত হাসি ফুটে উঠল। আমি বুঝলাম আমার শেষ ট্রেনটা এসে গেছে। আর সেই ট্রেনের লোকো পাইলট আর কেউ নয়, আমার পুরনো বন্ধু, আমার রক্ষাকর্তা রাম সিং। আমি জানি এই যাত্রাটা কোনো ভয়ঙ্কর অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাবে না। এই যাত্রাটা যাবে আলোর পথে, শান্তির পথে, মুক্তির পথে। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এর থেকেও ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। নেক্সট টাইম আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।